কোনটা বলো তো? হে, হে মহাজীবন থার্ড পেপারে তো? আচ্ছা, নোট দেখবে মনে হয় দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমাকে নাম্বারগুলো লিখে পাঠাবে, কোয়েশ্চেন সেটটা দেখবে। হুম। তোমাদের পরীক্ষার তো মনে হচ্ছে অনেকটাই লেট হবে, জুন মাসের থেকে হতে পারে, তবে অ্যাসাইনমেন্টটা তার আগে হবে। কারণ এমনি ভোটের ডেট পড়ে গেছে, ওটা তো শুরু হচ্ছে এপ্রিলে, শেষ হচ্ছে জুনে। জুন মাস অবধি অনেকটা লং প্রসেস আছে তোমার। এপ্রিলের মনে হয় 15 তারিখে শুরু হচ্ছে, জুনের ওই 1-2 তারিখে মনে হয় শেষ হবে সম্ভবত, 4-5 তারিখ হয়তো রেজাল্ট, তারপরে তোমাদের পরীক্ষা হতে পারে মাঝে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট তো অবশ্যই হয়ে যাবে। অ্যাসাইনমেন্ট মার্চেই হয়ে যাওয়ার কথা ছিল, কি জানি ওরা দেখছে যে পরীক্ষাটা জুনে হচ্ছে, তাহলে অ্যাসাইনমেন্টটাও ঢিলেমে করবে। অ্যাসাইনমেন্ট অনলাইনে, ওটা ভোটের সঙ্গে সম্পর্ক নেই, বাড়িতে বসে দেবে, ভোট চলাকালীনও ওটা হতে পারে। তবে বেশি দেরি নেই মনে হয়, আমার যতদূর মনে হচ্ছে। দেখো, এই সপ্তাহগুলোতেই অ্যাসাইনমেন্টের কোনো খবর দিতে পারে। তবে একটা এক্সাম ফর্ম ফিল আপের ডেটও দিতে পারে, ওটা আশাতে আছে অনেকে। এক্সাম ফর্ম ফিল আপ করেনি, ওটা হয়তো 2-1 দিন দিল, আর তারপরে অ্যাসাইনমেন্টে তোমাদের ডেট দিয়ে দেবে। অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটা ওই 10-12 দিন মতো লাগে টোটাল ক্লিয়ার করতে, এমনি 7 দিন সময় দেওয়া হয়। যাই হোক, ওটার প্রিপারেশন দরকার নেই, ওটা এমসিকিউ প্রশ্ন, সবাই 18 থেকে 20-র মধ্যে সবাই পাবে। আর ফাইনাল পরীক্ষাটা একটু পড়তে হবে। এখন যেগুলো টেক্সট পড়ার নেই সেগুলো টেক্সটগুলো পড়ে নাও, এটা দারুণ একটা সময় পেয়েছো, লেট তো হয়েই গেছে, কিছু করার নেই। ফোর্থ পেপারে যে উপন্যাসগুলো পড়োনি, যে ছোট গল্পগুলো পড়তে সময় পাওনি, সেগুলো পড়ে শেষ করে নাও। ছোট গল্প তোমাদের 15টা আছে, অন্তত 10টা টেক্সট পড়ে নাও। আর টেক্সট তো বেশিরভাগই তোমাদের বইয়েই দেওয়া আছে ফোর্থ পেপারে। কোনো গল্পের টেক্সট দেওয়া নেই এরকম কিছু আছে? আমার মনে পড়ছে না এই মুহূর্তে, তোমাদের মনে আছে কারো? দেখো তো ফোর্থ পেপারে। আচ্ছা, উপন্যাসগুলো দেওয়া নেই, যদি উপন্যাসের টেক্সট প্রয়োজন হয় তো বলবে আমাকে। মনে হয় দিয়েছি আমি তোমাদের উপন্যাসগুলো যখন আলোচনা করেছি। হুম। আর বিভিন্ন জায়গায় এখন বইমেলা হচ্ছে, তো বইমেলাতে গেলে দেখবে অনেক প্রকাশনীর খবর পাবে, তো সেখানে কম দামে দেখবে বইগুলো পেয়ে যাবে। আহ, আচ্ছা বেশ। সিম্পি দাস একটু মিউট করে দাও তো। হুম। তো ওটা ইনফরমেশন বলতে একটা পেয়েছি, এবারে জেনুইন কিনা কেমন ডাউট ডাউট লাগছে, আসলে কেউ ক্লিয়ারভাবে কিছু দেয়নি, একটা পেয়েছি আমি, দাঁড়াও তোমাকে পাঠিয়ে দেবো পিডিএফটা। আসলে এখনও আমি অ্যাপ্লাই করিনি কারণ। হুম। হ্যাঁ, ওটা তো প্রথম কদিন বলা হচ্ছিল, তখনই আমি ওয়েবসাইটে গিয়েছিলাম, দিয়ে দেখছি হ্যাঁ প্রোফাইল ক্রিয়েট করতে দিচ্ছে, এমএ পর্যন্ত আপডেট করতে দিচ্ছে, মাস্টার ডিগ্রি পর্যন্ত, এবার তোমার যতদূর আছে গ্র্যাজুয়েশন পর্যন্ত করতে পারো। যেমন পিএসসি সাইটে প্রোফাইল আপডেট করা যায় সেরকমই করা যাচ্ছিল। তো আমি অর্ধেকটা করে আর বার হয়ে গেছে, আমি নোটিফিকেশানগুলো দেখিনি। অনেকগুলো নোটিফিকেশান বেরিয়েছে, এমনি চাকরির পরীক্ষার প্রচুর বেরিয়েছে। সি টেট আছে, পিএসসির, পিএসসিটা এখন দেয়নি, পঞ্চায়েতের আছে, ব্লক লেভেলের আছে, তোমাদের অঙ্গনবাড়ি মেয়েদের কিছু বেরিয়েছে দেখলাম, আর কনস্টেবলের বেরিয়েছে কিছু, লেডি কনস্টেবল আছে, এসআই আছে,
অনেক অ্যাপ্লিকেশন বেরিয়েছে, আর আমার ফর্ম ফিল আপেরও অনেকে করে দিতে বলেছে। আমি এমনি নোটিফিকেশানগুলো দেখতেই সময় পাইনি। এই কয়েকদিন প্রচুর ব্যস্ত ছিলাম, বাইরেই কাজ ছিল, বাড়িতে বসবো তবে না কম্পিউটার অন করব। তো ওই হাফ প্রোফাইল ক্রিয়েট করে রেখেছিলাম একটা, পঞ্চায়েতেরটা। তবে এখন ডেট থাকবে, মানে স্টার্ট হলে 1 মাস মতো ডেট থাকে। একটা অ্যাপ্লিকেশন করতে হবে আমাকে। রাতের দিকে ভাবছি ফাঁকা হব, ক্লাস ক্লাস শেষ করতে করতে 10টা হয়ে যাচ্ছে, দিয়ে খেয়ে দিয়ে আর রাত জাগা হচ্ছে না। দাঁড়াও, আমার কাছে একটা পিডিএফ আছে, আমি পাঠিয়ে দেবো তোমাকে। ওটাতে আছে ডিটেলসগুলোতে, কোনটার জন্য কোনটা যোগ্যতা লাগবে সেগুলো দেওয়া আছে। এক মিনিট। দাঁড়াও, পেয়েছি। দুটো আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আরও কারো লাগবে কি? নোটিফিকেশনগুলো আরও কারো লাগবে? তোমাদের গ্রুপেই পাঠিয়ে দিচ্ছি তাহলে, না? হুম। দেখো এখানে সব প্রোফাইল তৈরি যেটা আছে না, সেটা একটা আছে। আর একটা হচ্ছে তোমার রিক্রুটমেন্ট, যে ইয়েটা মানে এসেনশিয়াল যে ইয়েগুলো রাখে না, কোয়ালিফিকেশন বা কী কী বয়স টয়স, ওটার একটা আছে। প্রতিটা দেখো ইয়ে দেওয়া আছে, যোগ্যতা বয়স সব কিছু দেওয়া আছে। আর প্রথমটার যেটা মানে দেখছো ওই কীভাবে আবেদন করতে হবে, ওটা প্রোফাইল তৈরি। প্রোফাইল তৈরির আগে তোমরা ইয়ে করবে, ফটো, সিগনেচার, এগুলো স্ক্যান করে রাখবে, যেরকম চাকরির পরীক্ষায় লাগে ওগুলো স্ক্যান করে রাখলে, আর তার সাথে সব নিয়ে বসবে, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, যত কিছু কোয়ালিফিকেশান আছে সবগুলো রাখবে। তার সঙ্গে অ্যাড্রেস, মায়ের নাম, বাবার নাম, ইমেল আইডি। প্রথমে তোমাকে ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে আইডিটা বানাতে হবে, মানে একদম প্রথমে। ওটা ওটিপি আসবে, দিয়ে রেজিস্ট্রেশন আইডি পাবে, তারপরে প্রোফাইল ক্রিয়েট হবে। প্রথমে ইমেল আইডি ফোন নাম্বার এটা দিয়ে তোমাকে আইডি বানাতে হবে। তারপরে অ্যাড্রেস ট্যাড্রেস ওগুলো তো পরের স্টেপে আছে, ফটো সিগনেচার সব। ফটো সিগনেচার অ্যাড্রেস এগুলো হয়ে যাবে, তারপরে তোমার কোয়ালিফিকেশান, কোয়ালিফিকেশানটা লাস্টে আছে মনে হয়। হুম। এক্সাম, রেলের এক্সাম দিয়েছো? দেখো এক্সামের প্যাটার্নগুলো বিভিন্ন ধরনের হয়, যেগুলো এসএসসি প্রাইমারি, রেলের যেগুলো, রেলেরটা নয়, এসএসসি প্রাইমারি যেগুলো হয় না, পিএসসি, এগুলো ওএমআর সিটে হয়। ওই যেগুলো রাউন্ড করতে হয়, গোল গোল করতে হয় কালি দিয়ে। আর কিছু কিছু পরীক্ষা অনলাইনে হয়, ওগুলো মার্ক করতে, যেমন রেলেরটা অনলাইনে হয়, নেট অনলাইনে হয়। ঠিক আছে, নেটটা ইউজিসি নেট অনলাইনে হয়, রেলেরটা অনলাইন, এগুলো দুটো একই রকম। আর যেটা সেট পরীক্ষা, ইউজিসি সেট, আর সেটা অফলাইনে হয়, ওই গোল করতে হয়। এই পরীক্ষাগুলো ওএমআর সিটে হবে, এই পঞ্চায়েতেরগুলো যেগুলো এখন বেরোচ্ছে না, এগুলো সব ওএমআর সিটে হবে, অফলাইন পরীক্ষা এগুলো। এই তো ফুডের হলো, কেউ ফুডের পরীক্ষা দিয়েছিলে? এগুলো দিতে পারতে তো, সবগুলো অ্যাপ্লাই করবে। মহসিনা দিয়েছে ফুডের পরীক্ষা? খবর টবর দেখি কি মনে হচ্ছে, ভালোই হয়েছে দিইনি। যা চলছে ফুড নিয়ে মনে হচ্ছে। আমাকে তো পিজি পার্ট টু এর একজন বললো, ঠিক আমি মানে অতটা জানি না, তবে বেরিয়েছে জানি অঙ্গনবাড়ি। আচ্ছা।
হুগলি তো এই রিসেন্ট পরীক্ষা হয়ে গেল, আচ্ছা, এই মাস তাহলে জুন না। ডিস্ট্রিক্ট ওয়াইজ নিচ্ছে হয়তো। হ্যাঁ। দেখবে জেলা পরিষদ আর বিডিও, তোমার বিডিও বলছে, হ্যাঁ ব্লক লেভেলের কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে আর যাদের কম্পিউটার আছে তাদের জন্য। তো এগুলো খবর রাখতে হবে। নিজস্ব নিজস্ব জেলার একটা করে না অফিসিয়াল ওয়েবসাইট আছে, নিজের জেলার দেখবে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওটাতে যাবে তোমার জেলার ভ্যাকেন্সিগুলো সব দেখতে পাবে, ওগুলোতে প্রায়োরিটি পাবে। লিখবে ধরো আমি আহ, ইয়েতে থাকি, বাঁকুড়ায় থাকি, লিখবে গুগলে লিখবে যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট, দিয়ে দেখবে প্রথম যেটা আসবে সেটাই ক্লিক করবে। ওখানে রিক্রুটমেন্ট বলে একটা ইয়ে আছে, মানে জায়গা থাকে, ওখানে ক্লিক করবে দেখবে পোস্টগুলো দেখা যায়। তো নিজের জেলাতেও বিভিন্ন ধরনের পোস্ট থাকে, তো সেটা নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পাবে। ওগুলো জেলা ভিত্তিক, অন্য জেলাকে মনে হয় না, না এগুলোতে রেসিডেন্সিয়াল লাগে। ঠিক আছে, তো তোমাদের বুদ্ধদেব বসু সম্পর্কে এর আগে আলোচনা মনে হয় হয়েছে কোনো কবিতা প্রসঙ্গে হয়তো, কিন্তু পিজিবিজি ওয়ান পেপারে তোমাদের বুদ্ধদেব বসুর কৃতিত্ব আসবে, মানে কাব্য কবিতায় বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু সম্পর্কে পরবর্তী বছরেও তোমাদের আছে সিলেবাসে, উত্তর 30 নামের একটা প্রবন্ধ গ্রন্থ আছে, অনেকগুলো প্রবন্ধ ছোট ছোট ওটার মধ্যে আছে, প্রায় 20টা মতো প্রবন্ধ আছে। আর তাছাড়া তোমার একটা কাব্য নাটক তপস্বী ও তরঙ্গিনী, তোমাদের তো নেই না? তপস্বী ও তরঙ্গিনী নেই তো তোমাদের? না, সেকেন্ড ইয়ারে তোমাদের তপস্বী ও তরঙ্গিনী আছে, পড়তে হবে ওটা। বুদ্ধদেব বসুর একটা কাব্য নাটক, মানে তোমাদের পিজিবিজি 6 পেপারে হবে ওটা। আর পিজিবিজি 5 পেপার যেটা, সেটাতে তোমাদের উত্তর 30 পড়তে হবে। বুদ্ধদেব বসু তোমাদের নেক্সট ইয়ারে অনেকটা অংশ জুড়েই থাকছে। তপস্বী তরঙ্গিনী, যেটার জন্য তিনি পুরস্কার পেয়েছেন। তো যাই হোক, বুদ্ধদেব বসু তিনি মূলত একজন সাহিত্য সমালোচক, প্রাবন্ধিক, তারপরে পত্রিকা সম্পাদক, কবি, মানে বিভিন্ন শাখায় তিনি বিচরণ করেছেন। রবীন্দ্র পরবর্তী যুগের একজন সাহিত্যিক। 1908 সালে জন্ম। 1908 কার সময় হবে বলো তো? 1908-9 সালে কাদের জন্ম? বিষ্ণুদেব, হ্যাঁ, বিষ্ণু দে হবে। তারপর সেই সুবোধ সময় প্রেমেন্দ্র সুবোধ মিত্র। রবীন্দ্র মিত্র। হুম, বিষ্ণুদের 1909 আর বুদ্ধদেব বসু 1908। তারা একই মানে গোছের, তাদের যে আহ, কবি জীবনটা না প্রায় একই ধরনের। সুধীন্দ্রনাথ দত্ত যেমন, তিনিও সেই একই পথের পথিক বলা যায়। জীবনানন্দ দাশ এনাদের থেকে কিছু আগে, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ এনাদের থেকে কিছু আগে। কল্লোল যুগেরই একজন প্রতিনিধি বলতে পারো বুদ্ধদেব বসুকে। 1908 সালে তার জন্ম। 30শে নভেম্বর মাতামহর কর্মস্থল বাংলাদেশ, মানে দাদু বলি না আমরা, মায়ের বাবা, দাদু। তো সেই মাতামহের কর্মস্থল বর্তমানে বাংলাদেশের কুমিল্লাতে তার জন্ম বুদ্ধদেব বসুর। মানে হচ্ছে ছোটবেলা থেকে সে কুমিল্লা। কুমিল্লা, হ্যাঁ বাংলাদেশের কুমিল্লা, কয়হস্য ময়হস্যি লয় লয় আকার। ডাকার, হ্যাঁ। তো কুমিল্লা সম্ভবত একটা জেলা বাংলাদেশে। ভূদেব চন্দ্র বসু এবং বিনয় কুমারীর পুত্র হচ্ছেন বুদ্ধদেব বসু। ভূদেব চন্দ্র বসু আর বিনয় কুমারী, মায়ের নাম হচ্ছে বিনয় কুমারী, বুদ্ধদেব বসুর মাতা পিতার নাম। আর জন্মের সঙ্গে সঙ্গেই তার মায়ের মৃত্যু হয় বুদ্ধদেব বসুর। বিনয় কুমারীর মৃত্যু হয় বুদ্ধদেবের জন্মের সঙ্গে সঙ্গেই। আর তারপরে তার পিতা আবার দ্বিতীয়বার বিবাহ করেন। বুঝতেই পারছো তার সৎ মা ছিল, আর তার সঙ্গে ভালো সম্পর্ক না থাকায় বুদ্ধদেব বসু কিন্তু
মাতামহের বাড়িতেই মানুষ হতে থাকেন। তাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন তার মাতামহ চিন্তাহরণ সিংহ। তার দাদুর নাম হচ্ছে চিন্তাহরণ সিংহ এবং তার দিদা মানে মাতামহী তার নাম হচ্ছে স্বর্ণলতা। মানে মা বাবা থাকা সত্ত্বেও তিনি কিন্তু মানুষ হয়েছিলেন পিতামহ মাতামহর কাছে, মানে তারাই মা বাবার মতো দায়িত্ব নিয়ে তাকে মানুষ করেছিলেন, বড় করেছিলেন। চিন্তাহরণ সিংহ আর স্বর্ণলতা দেবী। তো বুদ্ধদেবের সেই বাল্য জীবনটা সেখানেই কেটেছিল, নোয়াখালী। তো নোয়াখালী অঞ্চলে। আর তার নিজের যে তোমার বাড়ি সেটাও বাংলাদেশি। তো এই নোয়াখালীর নিয়েই দেখবে একটা প্রবন্ধ আছে তোমাদের নেক্সট ইয়ারে, ওই যে বললাম না উত্তর 30 ফিফথ পেপারে উত্তর 30 প্রবন্ধ একটা গ্রন্থ, ওটা একটা প্রবন্ধের বই, পুরো বইটা তোমাদের পাঠ্য আছে। তার মধ্যে ছোট ছোট 20টা মতো প্রবন্ধ আছে, তার মধ্যে একটা হচ্ছে নোয়াখালী। তো ওখানে তার জীবনে যা কিছু ঘটেছে 30 বছর পর্যন্ত বা 30 বছরের পরে, সেগুলো তিনি সেখানে আলোচনা করেছেন। শিক্ষা জীবন যদি বলা হয় তাহলে বুঝতেই পারছো যে মানুষ হচ্ছে মাতামহের কাছে। চিন্তাহরণ সিংহ তার মাতামহ মানে দাদু ছিলেন। সেই দাদু দারোগা ছিলেন, কিন্তু তাছাড়াও বেশ তার মানে বিদ্যানুরাগ মানুষ ছিলেন। পড়াশোনা, সঙ্গীত, গান, বাজনা সব কিছুতেই তার মানে একটা ঝোঁক ছিল। বুদ্ধদেব বসুকে তিনি ইংরেজি, সংস্কৃত এবং গণিতের শিক্ষা দিয়েছিলেন। আর বাংলা সাহিত্য সম্পর্কেও তার দাদুই তাকে উৎসাহিত করেছিলেন। তো বুদ্ধদেব বসু তার পরবর্তীতে প্রবন্ধগুলো সমালোচনা গ্রন্থে লিখছেন যে তিনি যোগীন্দ্রনাথ সরকার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এমনকি রবীন্দ্রনাথ পর্যন্ত যেসব সমস্ত লেখক ছিল সেই সময়, তাদের গ্রন্থগুলোকে, বইগুলোকে পড়তেন এবং বাংলা ভাষাটা আয়ত্ত করেছিলেন সেগুলোর মধ্য দিয়ে। 1922 সালে নোয়াখালী তিনি ছেড়ে যান। নোয়াখালীতে তিনি 1922 সাল পর্যন্ত ছিলেন, মানে 1908 সালে তার জন্ম। তাহলে কত হচ্ছে, 14 বছর না, 14 বছর বয়সে তিনি নোয়াখালী ছেড়ে ঢাকাতে চলে আসেন। এবং ঢাকা বুঝতেই পারছো একটা রাজধানী বাংলাদেশের এখন, কিন্তু সেই সময় ঢাকা আর পশ্চিমবঙ্গ বাংলাদেশ একই ছিল। তো 1923 সালে তারপরে তিনি স্কুলে ভর্তি হন। ওখানে স্কুলে কোন ক্লাসে ভর্তি হন, 9 ক্লাসে ভর্তি হন। ঢাকা কলেজিয়েট স্কুল, নাম শুনেছ আশা করি। সেখানে ক্লাস 9-এ ভর্তি হন। বুদ্ধদেব বসু মেধাবী ছাত্র ছিলেন, স্বাভাবিক বুঝতেই পারছো যে চিন্তাহরণ সিংহ তার মাতামহ তাকে সেইভাবে মানুষ করেছিলেন, কারণ মাতামহের দেওয়া সেই উপযুক্ত পাঠ তাকে, তার ভিতটা কিন্তু শক্ত করেছিল। ফলে তিনি একটা শাখা নয়, সাহিত্য জীবনে তিনি বিভিন্ন শাখাতে বিচরণ করেছেন রবীন্দ্রনাথের মতোই। 1925 সালে তিনি প্রবেশিকা পরীক্ষা দেন, এবং প্রবেশিকা পরীক্ষা বলতে তোমার সেই মাধ্যমিকের পরে যেটা, তো প্রবেশিকা পরীক্ষায় তিনি প্রথম বিভাগে পঞ্চম হয়েছিলেন। এবং তারপরে ঢাকা সরকারি যে কলেজ, সেই সময় কলেজ বলতে 11 থেকেই কলেজ শুরু হয়ে যেত, আইএ বলা হতো তখন সেটাকে, আইএ, তারপরে বিএ। তো সেই আইএ মানে ইন্টারমিডিয়েট, এ দিয়ে কিছু একটা সম্ভবত হবে। তো সেই আইএতে ভর্তি হয়েছিলেন তিনি ঢাকাতে। তো তারপরে তিনি সেখানকার একটা গ্রন্থাগার ছিল সেই কলেজে, সেই গ্রন্থাগার দ্বারাই বেশি প্রভাবিত হয়েছিল। সেই গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বই ছিল, মানে পাশ্চাত্য সাহিত্যিকদের বিভিন্ন বই ছিল। সেইগুলো গ্রন্থাগারে যখন নিয়মিত আসতো তখন তিনি সেগুলো পড়তেন। ওই প্রচুর প্রচুর তোমার ছিল, সাপ্তাহিক পত্রিকাও আসতো সেখানে। সেইগুলো থেকে মানে জ্ঞান আহরণ তিনি করেছিলেন। এবং সেই সাহিত্যিক মন যেটা, সেটা সেই গড়ে ওঠার তার পটভূমি বা প্রেক্ষাপট বলা যায় এই গ্রন্থাগার থেকেই তিনি বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিলেন। তারপরে এখান থেকেই মানে 12 পাস, যেটা 1927 সালে পাশ করেন। এবং তিনি সেটা প্রথম বিভাগে পাশ করেছিলেন। প্রথম বিভাগে পাশ করার ফলে একটা বৃত্তি পেয়েছিলেন, 20 টাকা করে মাসে বৃত্তি পেতেন তিনি, তখনকার 20 টাকা মানে অনেক। তারপরেই তিনি ইংরেজি অনার্স নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, মানে বিএ গ্র্যাজুয়েশন। তো 1930 সালে তিনি বিএ পাশ করেন। তারপরের বছরই আবার ইংরেজিতে তিনি এমএ করেন 1931 সালে। এমএ পাশ করেছেন 1931 সালে। আর সেই পরীক্ষাতেও তিনি প্রথম বিভাগের প্রথম স্থান অধিকার করেছিলেন।
দেখো বেশিরভাগ বাংলা সাহিত্যের কবিগণ ইংরেজি সাহিত্যে এমএ করছেন। কার কার নাম শুনেছো বলো তো এরকম? ইংরেজি সাহিত্যে এমএ করছেন বিষ্ণু দে আছেন, আরেকজন মনে হয় জীবনানন্দ দাশ, সম্ভবত, ঠিক জানি না, মনে পড়ছে না এই মুহূর্তে। তো এটা গেল শিক্ষা জীবন বুদ্ধদেব বসুর। এরপরে তার কর্মজীবন, 1931 সালে তিনি সেই ঢাকা ছাড়লেন এবং কলকাতাতে এলেন। তারপরে মানে আমাদের পশ্চিমবঙ্গে এলেন, তখন যদিও আহ, মানে অবিভক্ত ছিল। তো ঢাকা ছেড়ে কলকাতাতে এলেন। সালটা দেখো 1931 সাল। তো এখানে প্রথমে তিনি গৃহ শিক্ষকতা করতেন, টিউশন পড়াতেন। তারপরে গল্প উপন্যাস লিখতেন। সেই সময় কথা সাহিত্যিক রূপে আত্মপ্রকাশ করেছিলেন। গল্প উপন্যাস লিখতেন, গৃহ শিক্ষকতা করতেন, এই দুটোই ছিল তার সেই সময়ের আয়ের উৎস, মানে জীবিকা বলতে পারো। তারপরে 1934 সালে মানে 3 বছর পরে তিনি রিপন কলেজে অধ্যাপক রূপে যোগদান করেন। কোন বিষয়ের অধ্যাপক বলো তো? এটা বলতে পারবে আশা করি। ইংরেজি বিষয়ে। হ্যাঁ, কারণ ইংরেজিতে এমএ করেছেন তিনি, ইংরেজি বিষয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেছেন। রিপন কলেজ মানে এখন যেটাকে সুরেন্দ্রনাথ কলেজ বলা হয়, তো সেই সুরেন্দ্রনাথ কলেজে ইংরেজি বিষয়ের অধ্যাপক ছিলেন 1934 সালে। এখানে তিনি প্রায় 11 বছর মতো চাকরি করেছেন। 11 বছর মানে 1945 সাল পর্যন্ত। 1945 সালে তিনি উম, ছেড়ে দেন এই কাজটা, নিজেই ছেড়ে দেন। তারপরে দি স্টেটমেন্ট পত্রিকা, সেই পত্রিকাতে সাংবাদিকতা শুরু করেছিলেন, যদিও সেটা ছাড়ার 1 বছর আগে থেকেই শুরু করেছিলেন। তারপর বিভিন্ন পত্রিকা সম্পাদনার কাজের সঙ্গে তিনি যুক্ত হন, মানে একটা ছেড়ে আরেকটা করে কাজ করছেন। যেমন হুমায়ুন কবির, একজন বাংলাদেশের অন্যতম সাহিত্যিক, তার সঙ্গেও তিনি কাজ করেছেন বেশ কিছুদিন। তো এগুলো ছিল তার কর্মজীবন। তিনি পদ্মভূষণ লাভ করেছেন 1970 সালে। 1970 সালে পদ্মভূষণ একটা উপাধি, আশা করি জানো। তার মানে যদি টোটাল সাহিত্যিক কর্মগুলো বলা হয় তাহলে কী কী হচ্ছে: ছোট গল্প লিখছেন, উপন্যাস লিখছেন, কাব্য কবিতা লিখছেন, নাটক লিখছেন এবং সাহিত্য সমালোচনা করছেন। তার সাথে সাথে বিভিন্ন পত্র পত্রিকা সম্পাদনা করছেন। তার মানে সম্পাদিত পত্রিকার নাম জানো কেউ? কবিতা পত্রিকা রয়েছে আর প্রগতি পত্রিকা। হুম, কবিতা এবং প্রগতি। হুম, তো প্রথম জীবনে তো পত্রিকা সম্পাদনা নয়, প্রথম দিকে তিনি বিভিন্ন পত্রিকায় লিখতেন। কোন কোন পত্রিকায় লিখতেন? তার যদি কবি জীবনের কথা বলি তাহলে 9 বছর বয়স থেকে তিনি কবিতা লিখছেন। 9 বছর বয়সে তিনি আহ, 6 থেকে 7 স্তবকের একটি ইংরেজি কবিতা লিখেছেন। প্রথমেই দেখো ইংরেজি কবিতা, তার প্রথম রচনা হচ্ছে ইংরেজি কবিতা। তারপরে তিনি বিভিন্ন পত্র পত্রিকাতে আহ, মানে তার লেখা পাঠাতে থাকেন। যেমন হচ্ছে মৌচাক নামের একটা পত্রিকা ছিল সেই সময়, মৌচাক, বিকাশ, পতাকা, তোষিনী, অর্চনা, নারায়ণ, শঙ্খ, বিভিন্ন ধরনের এই পত্রিকাগুলোতে তার কবিতা মুদ্রিত হতে থাকে। তারপরে যখন তিনি ওই কলেজ স্কুলে পড়ছিলেন তখনও কিন্তু ইংরেজিতে তার লেখাগুলো, লেখা বলতে সেই সময় গল্প ছাপাতেন। স্কুলে যখন পড়তেন তখন বিভিন্ন গল্প ছাপানো হতো। 13 থেকে যখন 15 বছর বয়স, সেই সময় তিনি বিভিন্ন কবিতাগুলোকে তার চয়ন করলেন এবং একটা কবিতা সংকলন বার করলেন, যেটার নাম হচ্ছে মর্মবাণী। নাম শুনেছ আশা করি, মর্মবাণী। 1924 সালে এটা তিনি প্রকাশ করেছিলেন। এটা ঢাকা থেকে বার হয়েছিল, তার মুদ্রিত প্রথম গ্রন্থ মর্মবাণী, 1924 সাল। এরপরে তিনি আস্তে আস্তে 1900, স্যার, হুম, বলছি নোটসে দেওয়া আছে 1925 সাল। 1925 দেওয়া আছে, দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার আছে, 1925 সালে দাঁড়াও, আছে, আমিও দেখেছি। তোমাদের বইয়ে একটু সালটা দেখে নেবে, তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটাই লিখবে। আচ্ছা, তোমার হতে পারে যে এর কবিতাগুলো কোনো পত্রিকা হিসেবে, ওটা কি হিসেবে দেওয়া আছে, গ্রন্থাকারে নাকি পত্রিকা হিসেবে? ঠিক আছে, ওটা দেখতে হবে।
যাই হোক, এরপরে সেই সময়টা যখন হচ্ছে 1924-25 পরবর্তী, তখন তিনি একটা গল্পও লিখেছিলেন যেটার নাম হচ্ছে একটা একটা বসন্তের দিন। একটা তোমার বহু বলা যায় এটা বিতর্কিত একটা গল্প। সেটা কল্লোল পত্রিকাতে, যখন তিনি কল্লোল গোষ্ঠী রূপে যোগদান করছেন, তখনও একটা বিতর্কিত গল্প লিখেছিলেন, যেটাও তোমার অশ্লীলতার অভিযুক্ত হয়েছিল সেই গল্পটা। সেটার নাম হচ্ছে রজনী হলো উতলা। এগুলো প্রশ্ন আসতে পারে, শর্ট কোয়েশ্চেন, যে কোন গল্পটার জন্য অভিযুক্ত হয়েছিলেন। 17 বছর বয়সে তিনি এটা লিখেছিলেন। তারপরে 1926 সালে তিনি আহ, একটা কবিতা লেখেন। সেই কবিতাটার নামই তিনি দিয়েছিলেন কবিতা। সেই সূত্রে বুঝতে পারছো কবিতা পত্রিকা। এরপরে তার একটা কবিতা প্রকাশ হয়, যেটা হচ্ছে তোমার পরে নয়, এটা তোমার হচ্ছে আয়ে, হ্যাঁ, আয়ে পড়ার সময় তার একটা কবিতা প্রকাশ হয়, যেটার নাম হচ্ছে বন্দির বন্দনা। সেইগুলোকে তিনি পরবর্তীকালে তার কাব্যগ্রন্থে ঠাঁই দিয়েছিলেন। বন্দির বন্দনা নামের একটা কবিতা, তার কাব্যগ্রন্থই আছে এই নামে, দেখবে। তারপর নিয়মিত লিখতেন তিনি কল্লোল গোষ্ঠীতে, কল্লোল পত্রিকা এবং প্রগতি পত্রিকা, এগুলো নিয়েই তার অনেকটা জীবন মানে চলেছিল। তারপরে এই যে প্রগতি পত্রিকা, এই পত্রিকাতেও তিনি বিভিন্ন কবিকে, সেই সময়ের কবিকে মানে ঠাঁই দিয়েছিলেন, মানে জায়গা দিয়েছিলেন। বিভিন্ন কবির কবিতা এখানে প্রকাশ পেতে থাকে, যেমন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের বোধ কবিতাটা, বোধ কবিতাটা মনে হয় তোমাদের আছে। বোধ, অবসরের গান, এগুলো জীবনানন্দ দাশের লেখা। এই কবিতাগুলো এই পত্রিকাতেই প্রকাশ হয়। এবারে সেই সময় প্রগতি আর একটা হচ্ছে তোমার শনিবারের চিঠি। শনিবারের চিঠি বুঝতেই পারছো, একটা স্যাটায়ার ধর্মী পত্রিকা, যেখানে বিভিন্ন কবিতার প্যারোডি লেখা হতো। প্যারোডি মানে কি, কেউ একটা কোনো কবিতা লিখলো, সেটাকে ব্যঙ্গ করে আরেকজন একটা কবিতা লিখলো, সেই ধরনের পত্রিকা, সেই ধরনের কবিতাগুলো শনিবারের চিঠিতে প্রকাশ করা হতো। হয়তো নজরুল ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। নজরুল ইসলামের তার আমার কৈফিয়ত কবিতাতেই বলেছেন না, প্রতি শনিবারের চিঠিতে প্রেয়সী কালী দেন তুমি হাড়ি চাচা। সজনীকান্ত দাস ছিলেন সেই পত্রিকার একসময় সম্পাদক। তিনি এভাবে সমালোচনা করতেন। পত্রিকাটাই এরকম ছিল, শনিবারের চিঠি। তো সেই পত্রিকাকেও আক্রমণ করা হতো প্রগতি পত্রিকার মধ্য দিয়ে। প্রগতি পত্রিকাতে কে কে ছিলেন? বুদ্ধদেব বসু তো ছিলেনই, তার সঙ্গে সঙ্গে বিষ্ণু দে, অজিত কুমার দত্ত, তো এনারাও সেখানে যোগদান করেন, এবং ফলে এই দুটো পত্রিকা সেই সময়ে বিশাল জনমানুষে সাড়া ফেলেছিল। তো প্রথম কবিতা যদি বলা হয়, মুদ্রিত কবিতা যদি বলা হয় বুদ্ধদেব বসুর, তাহলে সেটা হবে তোমার বন্দির বন্দনা। তারপর প্রথম উপন্যাস হবে তোমার সাড়া। প্রথম গল্প সংকলন হবে অভিনয়। যাই হোক, এই যে বিষয়গুলো, এর মধ্যে তোমাদের হ্যাঁ পিজি এই তো নোট লিখছি। বন্দির বন্দনা এটা কবিতা, কবিতা উপন্যাস হচ্ছে সাড়া, এবং সারা। গল্প হচ্ছে তোমার অভিনয়। ঠিক আছে। হুম। আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমার উত্তর 30 প্রবন্ধ সংকলন, যেটা তোমার তোমাদের সেকেন্ড ইয়ারে আছে বললাম, পিজিবিজি 5 পেপারে। উত্তর 30 হচ্ছে প্রবন্ধ সংকলন। ওখানে তার বাস্তব জীবনে যা কিছু অভিজ্ঞতা, সেগুলো তিনি লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম লিখেছেন না জীবন স্মৃতি, সেরকম বুদ্ধদেব বসু লিখেছেন উত্তর 30। ওখানে উত্তর 30 মানে তার 30 বছরের বয়স পর্যন্ত বা তার পরবর্তীকালে যে অভিজ্ঞতাগুলো তার প্রৌঢ়ত্বে এসে, যৌবন বয়স একটা, কৈশোর বয়স একটা কেটেছে, প্রৌঢ়ত্ব এলো, 30-এর পার হলো, তারপর তার কি রকম অভিজ্ঞতা হচ্ছে, কি রকম মনে হচ্ছে, আগের জীবনটা কেমন ছিল আর এখন কেমন আছি, সেইগুলো নিয়ে বিভিন্ন তার ছোট ছোট প্রবন্ধ আছে। আর সেটাই নাম হচ্ছে উত্তর 30 প্রবন্ধ সংকলন। সেখানে প্রায় 20টা মতো প্রবন্ধ আছে। তো তোমাদের আলোচ্য হচ্ছে কাব্য কবিতা। কাব্য কবিতা বলতে তার কাব্যগ্রন্থগুলোর নাম মনে রাখতে হবে।
যেমন হচ্ছে মর্মবাণী, বন্দির বন্দনা, তারপর হচ্ছে একটি কথা। বন্দির বন্দনাটা তোমার প্রথমে হবে, তারপরে হবে মর্মবাণী, তারপর হবে একটি কথা, তারপর হবে পৃথিবীর পথে, কঙ্কাবতী। কঙ্কাবতী, কঙ্কা এখানে প্রধান একটা চরিত্র কঙ্কাবতী কাব্যের কবিতাগুলোতে। আহ, তিনি তার নায়িকাকে নাম দিয়েছেন কঙ্কা বা কঙ্কাবতী, কঙ্কা নামেই ডাকছেন তিনি। বুদ্ধদেব বসুর কোন কবিতাটা যেন তোমাদের আছে থার্ড পেপারে? বুদ্ধদেব বসুর একটা কবিতা আছে না তোমাদের, ওখানেই আছে দেখবে, কঙ্কা শঙ্কা করো না। কবিতাটার নামটা ঠিক মনে পড়ছে না। পড়ানো হয়েছে কি? মনে হচ্ছে, আমারও মনে পড়ছে না, মনে হয় হয়নি। কবিতাটার নাম শেষের রাত্রি। শেষের রাত, শেষের রাত্রি, হ্যাঁ স্যার, হয়নি। হয়নি তো? শেষ, ওটাই হ্যাঁ। কঙ্কাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত একটা কবিতা। কঙ্কা শঙ্কা করো না, এই লাইনটা আছে ওখানে। তো কঙ্কাবতী কাব্যগ্রন্থ, এটা 1937 সালে প্রকাশ পায়। তারপর নতুন পাতা, একটি পয়সার, এক পয়সার একটি। তারপর হচ্ছে 22শে শ্রাবণ। 22শে শ্রাবণ দিনটা কি বলতো? রবীন্দ্রনাথের মৃত্যুদিন। হ্যাঁ, খেয়াল করে দেখো, কল্লোল গোষ্ঠীর লেখক, রবীন্দ্র পরিসর থেকে যারা সরে আসছেন, সেই রোমান্টিকতা থেকে সরে আসছেন, তারাই আবার রবীন্দ্রনাথকে নিয়ে কাব্য কবিতা লিখছেন। যেমন বিষ্ণুদে, বিষ্ণুদে কি লিখেছেন রবীন্দ্রনাথকে নিয়ে? তুমি শুধু 25শে হ্যাঁ, বৈশাখ। তুমি শুধু 25শে বৈশাখ। আর এখানে বুদ্ধদেব বসু লিখছেন 22শে শ্রাবণ। এছাড়া তার কাব্যগ্রন্থ হচ্ছে বিদেশিনী, 1943-এ প্রকাশ। দয়মন্তী, 1943 এটাও। রূপান্তর, 1944। দ্রৌপদীর শাড়ি, এটা একটা ফেমাস কাব্যগ্রন্থ, দ্রৌপদীর শাড়ি, 1948। শীতের প্রার্থনা, বসন্তের উত্তর, 1955 সালে প্রকাশ। শীতের প্রার্থনা, বসন্তের উত্তর, এটা একটারই নাম। 12 মাসের ছড়া, ছোটদের কবিতা, এইভাবে শিশুদেরও তিনি নিয়ে কাব্য লিখেছেন। যে আধার আলোর অধিক। তারপরে একটা কাব্যগ্রন্থ আছে দয়মন্তী, দ্রৌপদীর শাড়ি, অন্যান্য কবিতা। একদিন, চিরদিন ও অন্যান্য কবিতা। এইভাবে বিভিন্ন তার কবিতার সংকলন রয়েছে। এর মধ্যে কোনটা কোনটা মনে রাখতে হবে? মর্মবাণীটা মনে রাখবে প্রথম, তারপরে হচ্ছে মর্মবাণী প্রথম নয়, তোমার বন্দির বন্দনাটা প্রথম, তারপরে মর্মবাণী, তারপরে এটা মনে রাখবে, কঙ্কাবতী এটা মনে রাখবে, দ্রৌপদীর শাড়ি এটা মনে রাখবে, শীতের প্রার্থনা, বসন্তের উত্তর এটা মনে রাখবে। এই যে মোটামুটি এই জিনিসগুলো, মানে কি বলবো, এই কাব্যগ্রন্থগুলো ফেমাস, এগুলো বিভিন্ন সিলেবাসে থাকে। মর্মবাণী, বন্দির বন্দনা, দ্রৌপদীর শাড়ি, কঙ্কাবতী, শীতের প্রার্থনা, বসন্তের উত্তর, এগুলো মনে রাখবে। এছাড়াও তিনি বিভিন্ন কবিতার অনুবাদ করেছেন, মানে সংস্কৃত কাব্যগ্রন্থ কবিতা বা ইংরেজি কাব্যগ্রন্থ কবিতা, সেগুলোকে তিনি অনুবাদ করেছেন। যেমন কালিদাসের মেঘদূত, এটাকে অনুবাদ করেছেন। বোদলিয়ারের যে কবিতাগুলো, পাশ্চাত্য কবি, সেগুলোকে তিনি অনুবাদ করেছেন। তারপরে তিনি নাটকও লিখেছেন বিভিন্ন। আর তার একটা ফেমাস নাটক, যেটা তোমাদের নেক্সট ইয়ারে আছে বললাম, কি নাম বললাম বলো তো? তপস্বী ও তরঙ্গিনী। যেটাতে পুরাণের নবজন্ম হয়েছে বলা হয়, সেই নাটকে পুরাণের নবজন্ম হয়েছে। ওটা নাটকের একটা শ্রেণী বলা যায় কাব্যনাট্য। তপস্বী ও তরঙ্গিনী হচ্ছে কাব্যনাট্য। নেক্সট ইয়ার আরেকটা কাব্যনাট্য আছে তোমাদের, মালিনী, রবীন্দ্রনাথ ঠাকুরের মালিনী, আর বুদ্ধদেব বসুর তপস্বী ও তরঙ্গিনী। এই দুটো তোমরা পাবে সিক্সথ পেপারে, পিজিবিজি সিক্সথে। বিভিন্ন গল্প লিখেছেন তিনি, গল্প সংকলন তার রয়েছে, ভ্রমণ কাহিনীমূলক বা ভ্রমণ প্রবন্ধ নিবন্ধ তার রয়েছে, অনুদিত গল্পও রয়েছে তার,
তারপরে বিভিন্ন উপন্যাস রয়েছে, উপন্যাসের কথা তো আগেই বললাম, অনেক উপন্যাস লিখেছেন তিনি। কাব্য কবিতার থেকেও বেশি তিনি উপন্যাস লিখেছেন। তারপরে তার স্মৃতিকথা রয়েছে, বিভিন্ন স্মৃতিকথা। একটা উত্তর 30 প্রবন্ধটাকে সেটাকেও স্মৃতিকথার মধ্যেও আমরা ফেলতে পারি। তারপরে কিশোর সাহিত্য, অনেক কিশোর সাহিত্য কিন্তু তার ঝুলিতে রয়েছে। রঙিন কাজ, ঘুম পাড়ানি, সাগর রহস্য, বিভিন্ন ধরনের কিশোর সাহিত্য লিখেছেন। তারপরে তার বেশ কিছু গোয়েন্দা উপন্যাস রয়েছে। এত কিছু সাহিত্যের সংরূপে তিনি মানে কি বলবো বিচরণ করেছেন, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের মনে পড়ে যে একমাত্র তিনি এই ধরনের কাব্য, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সাহিত্য সমালোচনা আর বিভিন্ন পত্রিকা সম্পাদনা করেছেন। একমাত্র যদি নাম করতে হয় প্রথমে রবীন্দ্রনাথেরই আসে, তারপরে যদি কারো মনে করতে হয় সেটা হয় বুদ্ধদেব বসুর। রবীন্দ্র সমসাময়িক আরেকজন ছিলেন, একজন লেখিকা, কিন্তু তার যে দীপ্তিটা সেটা অস্তমিত হয়েছে রবীন্দ্রনাথের কারণে। রবীন্দ্রনাথেরই দিদি, নাম জানো কি? স্বর্ণকুমারী দেবী। হ্যাঁ, তারও কিন্তু সব শাখাতেই বিচরণ আছে রবীন্দ্রনাথের মতোই, কিন্তু কোনোটাই আমরা দেখবে খুব একটা নাম শুনিনি। যেহেতু তোমাদের সিলেবাসে আছে তোমরা পড়বে, কিন্তু খুব একটা যে নাম ডাক আছে সেরকম কিন্তু পাইনি। আর অনেকটা, আচ্ছা স্বর্ণকুমারী দেবীর একটা কবিতা আছে না তোমাদের? স্বর্ণকুমারী দেবী না, মানকুমারী বসুর মনে কবিতা আছে একটা। মানকুমারী হুম। একা কবিতা নেই। হুম। মানকুমারী বসু। হ্যাঁ, তো বুদ্ধদেব বসুর যে কবিতার যে বিষয়, একটা বুঝতে পারছো যে যেসব কবিগণ আহ, পাশ্চাত্য কোনো কবিদের দ্বারা প্রভাবিত হচ্ছেন বা পাশ্চাত্যের কাব্য কবিতা পড়ছেন, আর বুদ্ধদেব বসু ইংরেজি ভাষা নিয়ে গ্র্যাজুয়েশন করছেন, মাস্টার ডিগ্রি করছেন, বুঝতেই পারছো ইংরেজি সাহিত্যে তার একটা ঝোঁক ছিল। ফলে তার কাব্য কবিতাতে সেই পাশ্চাত্য আদর্শ বা সেটা দ্বারা অনেকটা অনুপ্রাণিত তিনি হয়েছেন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি তার কাব্য কবিতাতে। তার কাব্য কবিতার বিষয়টা অনেকটাই ভিন্ন স্বাদের। অনেকটা আমরা পাবো সেই দুর্বোধ্যতার কবি বিষ্ণুদের যেরকম নাম আসে না, তার ক্ষেত্রে যেরকম পাই সেরকম বুদ্ধদেব বসুর ক্ষেত্রেও কিন্তু কবিতাগুলো পাবো। আর সব কিছুর মধ্যে একটা নতুনত্ব জিনিস কিন্তু তার কবিতাতে আমরা দেখতে পাচ্ছি। সে কবিতা হোক বা তোমার কাব্যনাট্য হোক, সেখানেও কিন্তু এখানে যেমন একটা আলোচনা করলাম, নাম বললাম তপস্বী ও তরঙ্গিনী, যেটা নেক্সট ইয়ার তোমাদের আছে, ওখানেও পুরাণের নবজন্ম হয়েছে। মানে পুরাণটাকে একটু নতুনভাবে যেন তিনি উপস্থাপন করেছেন। যেমন নেক্সট ইয়ারে তোমরা পাবে আহ, চাঁদ বণিকের পালা, ওটা একটা নাটক, ওটা বুদ্ধদেব বসুর নয়, জাস্ট ওটাও সেই পুরাণ ঠিক নয়, আহ, মঙ্গল কাব্য, মঙ্গল কাব্যের একটা পুনর্জন্ম হয়েছে ওখানে। চাঁদ বণিকের পালা শম্ভু মিত্রের লেখা। তো সেই রকম একটা নতুনত্ব দেখতে পাচ্ছি আমরা বুদ্ধদেব বসুর লেখার মধ্যে। সেটা শুধু কাব্য কবিতা না, সব কিছুর মধ্যেই আছে, তবে কাব্য কবিতা যেহেতু আলোচ্য বিষয় সেখানে তোমাকে লিখতে হবে যে তার কাব্য কবিতার বিষয়গুলো তো কিন্তু এইভাবেই আছে। হয়তো এই যে দ্রৌপদীর শাড়ি, নামটা দেখো, দ্রৌপদীর শাড়ি, দ্রৌপদীর চরিত্রটা কোথায় আছে? মহাভারতে আছে। মহাভারতে আছে দ্রৌপদীর শাড়ি। দময়ন্তী, নল এবং দময়ন্তীর সেই কাহিনী, সেটা নিয়ে তিনি লিখছেন। আর এইভাবে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আমরা পুরাণে দেখতে পাচ্ছি বা বিভিন্ন প্রাচীন গ্রন্থে দেখতে পাচ্ছি, সেগুলোকে টেনে এনে তিনি বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং পাশ্চাত্য সাহিত্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে একটা নবজন্ম দিচ্ছেন। তো এটা বুদ্ধদেব বসুর একটা মানে নিজস্ব বৈশিষ্ট্য বলা যায়, অন্যান্য কবিদের থেকে তাকে পৃথক করা যাবে। আর তারপরে ছোটবেলা থেকেই তার পাশ্চাত্য কবিদের প্রতি একটা টান ছিল, সেটা নিয়ে তিনি পড়েছেন। স্মৃতিকথা, ভ্রমণ কথা, এগুলো তিনি পড়তেনই। ওই যে লাইব্রেরি গ্রন্থাগার ছিল, ফলে একটা তার সেই জানবার একটা উৎসুক মন ছিল, আর সেটার দ্বারাই পরবর্তীকালে সেটাই তার পরিণত হয়েছিল, মানে কি বলবো, একজন সাহিত্য সমালোচক রূপে তিনি মানে নেমেছিলেন। এবং সেই সাহিত্য মনস্ক বুদ্ধদেব বসু যখন কবিতাতে আসছেন, তখন সেই সভ্যতা, তোমার যে সভ্যতাতে তোমার
দেখা যাচ্ছে সেই ফ্যাসিসিজম যেটাকে বলা হয়, বা একনায়কতন্ত্র, বা ভারতের সেই সময়কালীন যে অবস্থাগুলো, সেগুলোকেও তিনি বিভিন্ন রূপকে রূপকায়িত করে তার কবিতাতে প্রকাশ করছেন। এটা এমনি কল্লোল গোষ্ঠীর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তার মধ্যে দেখতে পাই, কিন্তু তার মধ্যে একটা কি, তার প্রকাশ ভঙ্গিটা কিন্তু অন্যরকম ছিল। কাদা ছোড়াছুড়ি সবাই করছে সেই সময়, কিন্তু তিনি সেইভাবে নয়। মার্জিত, যেমন রবীন্দ্রনাথের যে গুণগুলো আমরা দেখতে পাই না, সেই গুণগুলো যেন বুদ্ধদেব বসুর মধ্যে ছিল। তিনি সব কিছুই করছেন, কিন্তু তার শালীনতার মাত্রা কিন্তু তিনি ছাড়িয়ে যাননি। তো তার বেশ কিছু কবিতা, তোমাদের এই যে নোটটা যখন লিখবে দেখবে, যেটা নোট দিয়েছে সেখানে দু একটা কবিতা যেগুলো তোমাদের ভালো লাগবে, আমি বলছি না যে এগুলোই লিখতে হবে, তোমার যেটা যেটা মনে হবে সেই কবিতাগুলোকে এক দু একটা পড়ে নেবে বুদ্ধদেব বসুর, আর সেগুলো তোমার নিজের নোটে জায়গা দেবে। যদি সেটা করতে না পারো তাহলে আমার নোটটা পড়বে। বুদ্ধদেব বসুর কোনো কবিতা পড়েছো এর আগে? কঙ্কা শঙ্কা করো না, ওটাই পড়ে নেবে। ওটাও তো অন্তত দিতে পারবে, তাহলে তোমার দুটো পেপারের পড়া হয়ে যাচ্ছে, পিজিভিজি ওয়ানও এদিকে হয়ে যাচ্ছে, আর পিজিভিজি থ্রিও হয়ে যাচ্ছে। বুদ্ধদেব বসুর কবিতা, স্কুল লাইফে কোনো কবিতা পড়েছো, মনে আছে কোনো? ভেবে দেখো পড়েছো, আমার যতদূর মনে হচ্ছে পড়েছো। দেখো একটা আমি কবিতা বলছি। আকাশে আষাঢ় এলো, বাংলাদেশ বর্ষায় বিহল, মেঘবর্ণ মেঘনার তীরে তীরে নারিকেল সারি, বৃষ্টিতে ধোমল, পদ্মা প্রান্তে শতাব্দীর রাজবাড়ি, বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপট সম অচঞ্চল, মধ্যরাত্রি মেঘ ঘন অন্ধকার, দুরন্ত উচ্ছল আবর্তে কুটিল নদী, তীরতীব্র বেগে দেয় পাড়ি, ছোট নৌকাগুলি প্রাণপণে ফেলে জাল, টানে দড়ি, অর্ধনগ্ন যারা তারা খাদ্যহীন, খাদ্যের সম্বল। দেখো কীরকম সেই বাংলাদেশের পদ্মা নদীর সেই ইলিশ তোলার ঘটনাটা কিভাবে তিনি ব্যক্ত করেছেন। একদিকে সেই মানুষদের জীবন কাহিনী যেমন বর্ণিত হচ্ছে, তার সঙ্গে ইলিশের যে গল্প সেটাও পাচ্ছি আমরা। রাত্রি শেষে গোয়ালন্দে অন্ধ কালো মালগাড়ি ভরে জলের উজ্জ্বল শস্য, রাশি রাশি ইলিশের সব, সব মানে মৃতদেহ। গোয়ালন্দ একটা জায়গার নাম, সেখানে মালগাড়ি এসেছে ইলিশগুলোকে নিয়ে যাবে। নদীর নিবিড়তম উল্লাসের মৃত্যুর পাহাড়। তারপর কলকাতার বিবর্ণ সকালে ঘরে ঘরে ইলিশ ভাজার গন্ধ, কেরানির গিন্নির ভাড়ার সরস সরষের ঝাঁঝে এলো বর্ষা ইলিশ উৎসব। এই কবিতাটা ক্লাস 7-8-এ ছিল, ওল্ড সিলেবাসে। জানি না তোমরা কোন সিলেবাসে পড়েছো, আমাদের সময় 7-8-এ ছিল এই কবিতাটা, বুদ্ধদেব বসুর ইলিশ কবিতা। যদি তোমরা মাধ্যমিক দিয়েছো কেউ 2007-এর আগে, যদি দিয়েছো মাধ্যমিক 2007-এর আগে, তাহলে পড়ে থাকবে, নইলে হবে না। তাছাড়া তোমাদের জানাশোনা জানাশোনা কবিতা কি হবে দাঁড়াও। হ্যাঁ, পাণ্ডুলিপি, এই কবিতাটা আমার মনে পড়লো, এটাও আমাদের সময় ছিল। যদি তোমাদের ইলিশটা মনে পড়েছে, যদি কারো ছিল তাহলে এটাও থাকবে। পাণ্ডুলিপি বলতে বুদ্ধদেব বসু একটা কবিতা লিখেছেন। সেই কবিতাটা লিখেছেন অনেক ভেবে ভেবে চিনতে, রাত জেগে অনেক চেষ্টা করে তিনি একটা শেষ করেছেন লেখা, এবং তারপরে সেটা দিতে গেছেন সেই পত্রিকা সম্পাদনা করে, যেখান থেকে টাকা পাওয়া যায় সেগুলোকে দিয়ে। তো তিনি সেটা দিয়েছেন, এবং সেখানে কি করছে, যে লোকটা নিচ্ছে সেটা অজীর্ণ রোগে শীর্ণ, মগজে পক্ষপাতী পাটিগণিত ঠাসা, মাথার অল্প চুল তেল চিকচিকে তেলে চিকচিকে, ছোট দুটো ধূর্ত, লোভে হলদে, মানে যে লোকটা কবির কবিতাটা দেখছে, সে তার তেল চিটচিটে সাথে আঙুল দিয়ে নেড়ে চেড়ে দেখছে আমার পাণ্ডুলিপির হংস শুভ্র পাতাগুলো, যা এর আগে আমি ছাড়া কেউ ছোঁয়নি। আর তার ধূর্ত চোখের ছোট ছোট গর্ত আমার দিকে মিটমিট করে বলছে, এ বই আপনার চলবে তো? মনে পড়ল সারা রাত জেগে এই বই যখন শেষ করেছিলুম, নিজেকে মনে হয়েছিল দেবতা, কি অপরূপ!
যেন এই সাদা পাতাগুলো দিয়ে ছোট একটি সূর্য আমি তৈরি করেছি, একটি সূর্য আমারই প্রাণে জ্বলন্ত। আর সেই কাক ভরে বিছানায় শুয়ে অনেকক্ষণ ঘুমাতে পারিনি আনন্দে। যে গাইতে পারে তার গলা বেয়ে যেমন উঠে গান, তেমনি আনন্দে উঠেছিল আমার বুক ঠেলে। ক্লান্ত শরীর, চোখে ঘুমের তৃষ্ণা, তবু আনন্দে ঘুমোতে পারিনি। আর তারপর এই ধূর্ত চোখের ছোট ছোট মিটমিটে গর্ত আর লোভে চিটচিটে দুটো থাবা আমার সূর্য শুভ্র পাণ্ডুলিপিটা চটকাচ্ছে। ভেবেছিলুম একটা মিরাক্কেল ঘটবে, ঘটল না। ফেটে পড়ল না আমার ছোট সূর্য দারুণ বিস্ফোরণে। সে তার নোংরা স্যাঁতসেঁতে আঙুলগুলো রাখলো আমার লেখার গায়ে, তবু বেঁচে রইল। অবাক হয়ে গেলাম। এটা হচ্ছে তার লেখা একটা পাণ্ডুলিপি কবিতা। এটাও 7-8 ক্লাসে ছিল আমাদের সময়। মনে পড়ে গেল তোমাদেরকে পড়াতে পড়াতে কবিতাটা। রবীন্দ্রনাথকে নিয়ে তিনি একটা কবিতা লিখেছেন, রবীন্দ্রনাথ। কবিতাটার নামই হচ্ছে রবীন্দ্রনাথ। তো এইভাবে যে কবিতাগুলোই পড়বে না, একটা অন্যরকম অনুভূতি আসবে বুদ্ধদেব বসুর কবিতাগুলো পড়লে। যেমন দেখো, একটা করে গল্প লিখে আছে, ইলিশটা পড়বে। ইলিশ কবিতাটা লাইন দু একটা দিতে পারো। এই যে পাণ্ডুলিপি বললাম, পাণ্ডুলিপিটাও বেশ একটা যেমন গল্প আছে, একটা ছোট গল্প যেন আছে এটার মধ্যে লুকিয়ে। তো বুদ্ধদেব বসু সার্চ করবে গুগলে। আচ্ছা দাঁড়াও, তোমাদের একটা লিঙ্ক দিচ্ছি আমি। দেখো, গ্রুপে একটা লিঙ্ক দিলাম। এই লিঙ্কটা ক্লিক করবে, এখানে বুদ্ধদেব বসুর সব কবিতা পাবে, সব। একটা সূচিপত্রের মতো জিনিস আছে, ওখানে কবিতা লেখা আছে আর নিচে সূচিপত্র আছে। তোমার যে কবিতাটা পড়ার ইচ্ছে সেটাতে ক্লিক করবে। কবিতাটা পড়লে আবার ব্যাকে চলে আসবে, আবার সূচিপত্র পাবে, সেখানে ক্লিক করে তুমি কবিতাগুলো পড়তে পারো। এখানে দেখবে যে নামটা তোমার ভালো লাগছে, সেটা ক্লিক করলে দু একটা লাইন কবিতাটা পড়ে ভালো লাগলো, দিয়ে পড়ে নেবে। এখানে আমি যে কবিতাগুলো আলোচনা করছি না, সব কবিতা আছে বুদ্ধদেব বসুর। তো এইভাবে নোট রেডি করতে হয় বুদ্ধদেব বসু সম্পর্কে জানতে চাইলে। এই যে মিলন সাগরের যে ওয়েবসাইটটা আছে না, দারুণ ওয়েবসাইট। যে কোনো কবির সব কবিতা তুমি পেয়ে যাবে। রবীন্দ্রনাথকে এখানে সার্চ করো, একদম সিরিয়াল করে কবিতাগুলো তুমি পাবে। যে কোনো কবির কবিতা। ভালো ওয়েবসাইট থেকে রাখবে এটা, লিঙ্কটা। এখানে সার্চ করে যে কোনো কবির কবিতা, মানে ধরো তোমার মনে হলো যে বিষ্ণু দেকে নিয়ে, বিষ্ণুদের ওই কবিতাগুলো কঠিন লাগছে, আমি তার নোট লিখবো কিন্তু অন্য কবিতা দরকার, এই বিষ্ণুদে লিখবে। এখানে সার্চ বার একটা আছে ওখানে ওয়েবসাইটটাতে, তো সেখানে বিষ্ণুতে লিখে তুমি তার কবিতাগুলো ব্যবহার করতে পারো। এটা আমার বিশাল কাজে লাগে, মানে মাঝে মধ্যে বিভিন্ন কবিতা দরকার হয় না, তো ওই মিলন সাগর থেকে পেয়ে যায়। ট্যাগোর ওয়েব বলে একটা ওয়েবসাইট আছে, ওখানে রবীন্দ্রনাথের সব পাবে, সব কাব্য, কবিতা, নাটক, গল্প, উপন্যাস, সব। তো দু একটা ওয়েবসাইটও মাঝে মাঝে দরকার হয়, এগুলো রেখে নেবে এগুলো। তো যাই হোক, বুদ্ধদেব বসু সম্পর্কে আর কিছু আলোচনা করছি না, একটা নোটটা একটু পড়ে নেবে। তারপর মানে নিজের মতো করে লিখবে পরীক্ষায়। শক্তি চট্টোপাধ্যায় কি আলোচনা করেছিলাম? হ্যাঁ, সত্যি বলেছি। হ্যাঁ। মহসিনা কি বললো, হ্যাঁ না না বললো? একজন না বলছে, একজন হ্যাঁ বলছে, কি ব্যাপার? শক্তি চট্টোপাধ্যায় তোমাদের সিসিবি, সিসিবিজি বলছে, পিজিবিজি 3-তে কিন্তু নেই মনে হয়, তার কবিতা কিন্তু নেই। তো পিজিবিজি 1-এই আছে। আচ্ছা, বিদিশা বলছে হয়েছে, বিদিশা বলতে পারবে শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? হ্যাঁ স্যার, রূপচাঁদ পক্ষী। রূপচাঁদ পক্ষী। তাহলে কি হয়েছে, বলতে পারছো যে? আচ্ছা, শক্তি চট্টোপাধ্যায় জন্ম মৃত্যু সাল বলতে পারবে? জন্মসাল 1933 সালে। হ্যাঁ, 1933 সালে 26শে নভেম্বর, দক্ষিণ 24 পরগনায়। পিতার নাম বামানাথ চট্টোপাধ্যায়, মায়ের নাম। হাংরি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উনি, হাংরি আন্দোলন। হ্যাঁ, পিতা হচ্ছে বামানাথ চট্টোপাধ্যায়, মায়ের নাম হচ্ছে কমলা দেবী। হাংরি আন্দোলন বা হাংরি জেনারেশনের কবি ছিলেন তিনি। হাংরি আন্দোলন বলতে আমি কি বলেছিলাম, যদি আলোচনা করেছি তাহলে কিছুটা মনে থাকবে। হাংরি জেনারেশন মানে এক সময় ওই শক্তি চট্টোপাধ্যায় সমকালীনে
হাংরি জেনারেশন এটা তোমার পাটনা থেকে সম্ভবত উদ্ভূত হয়েছিল। পাটনা বা এরকম কোনো একটা জায়গা থেকে, আমাদের দেশে আমাদের রাজ্যে হয়নি, সেখান থেকে হয়েছিল। এবং কাব্য কবিতাতে একটা মানে যে কোনো ধরনের কবিতায় একটা নতুন বদল এসেছিল। তারা কি করছিল, যেটা মানে প্রথা বিরুদ্ধ বা যেটা মানে প্রকাশ করা যায় না, যে শব্দগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, যে শব্দগুলোকে সমাজে, সেই শব্দগুলোকে ব্যবহার করা। বুঝতেই পারছো যে এটা আইনত একটা অপরাধ হচ্ছে, সেই শব্দ ব্যবহার করে সেই যা কিছু আছে অশ্লীলতা শব্দের মধ্যে সব কিছুই যেন বার করা হয়েছিল। এবং তারা বিভিন্ন এই যে হাংরি জেনারেশনের প্রকাশ করা হচ্ছিল কবিতাগুলো, সেগুলো কিসের মাধ্যমে, সেগুলো বিভিন্ন লিফলেটের মাধ্যমে প্রকাশ করা হতো। লিফলেট বলতে ছোট ছোট কাগজ, সে কাগজে কবিতাগুলো প্রকাশ করা হতো। তো হাংরি জেনারেশনের যারা ছিলেন অনেকে কিন্তু যাদের মানে জেল হয়েছিল। তো শক্তি শক্তি চট্টোপাধ্যায়ও কিন্তু ছিলেন। মানে প্রতিবাদী একটা জেনারেশন বলা যায় হাংরি জেনারেশনকে, প্রতিবাদ করা, প্রথা বিরোধী সব কিছুই তারা কিন্তু করেছিল। তো শক্তি চট্টোপাধ্যায় কিন্তু জীবনানন্দ এক পরবর্তী 1933 সালে তার জন্ম। যদি আলোচনা করেছি তাহলে আর আমি আলোচনা করছি না। আচ্ছা, শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতার নাম বলতে পারবে? একবার বলেই দিন না। আচ্ছা ঠিক প্রথম, আছে, হ্যাঁ। বলে দিচ্ছি না। যে কোনো কবিরই যখন আলোচনা করবে দেখবে মেধাবী ছিল ছোটবেলা থেকেই। সেখানে তাদের বাল্যকালটা কিভাবে কেটেছে সেটা থেকেই বোঝা যায় যে তার কবি বা কবি জীবন বা কবি সাধনার যে এটা ভিতটা কীরকম ছিল, সেগুলো দেখবে একটু ব্যতিক্রম থাকে। তো শক্তি চট্টোপাধ্যায় ছোটবেলাতে না মানে পড়াশোনা থেকে তার ক্রাফট, যেগুলো হাতের কাজ বলা হয় না, সেগুলোতে তার বেশি আগ্রহ ছিল। এবং আহ, কলকাতার কাশিমবাজার পলিটেকনিক স্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করেছিলেন। তারপরে মির্জাপুর সিটি কলেজে ভর্তি হয়েছিলেন। সেখানে তিনি বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করেছেন। শক্তি চট্টোপাধ্যায় বাংলাতে অনার্স করেছেন। কোথা থেকে? প্রেসিডেন্সি কলেজ থেকে। তারপরে ছাত্রাবস্থা থেকেই তার একটা মানে কবিতার প্রতি একটা আকর্ষণ ছিল, তবে কথা সাহিত্য ছিল তার প্রথম ভালোবাসা। পরে কবিতাকে তিনি মানে সেই চর্চার ইতে নিয়ে এসেছিলেন, কেন্দ্রে নিয়ে এসেছিলেন। সংস্কৃত ভাষায় তার অনেকটাই দক্ষতা ছিল, মানে তার জন্য তিনি তার কবিতাতে তৎসম শব্দের ব্যবহার আমরা তার কবিতায় বেশি দেখতে পাই। তারপরে তার যদি কাব্য সাহিত্য চর্চার সময়কাল বলি, তো প্রায় 4 দশক সময়কাল ছিল তার কাব্যচর্চার এই পথ চলাটা। আর শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতা হচ্ছে যম, অন্তস্থ জ ম, যম। সেটা প্রকাশ হয়েছিল বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকাতে। বুদ্ধদেব বসুর সম্পাদিত কবিতা পত্রিকায় প্রকাশিত হয় শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতা। কবিতাটার নাম হচ্ছে যম। আর তার দ্বিতীয় কবিতা হচ্ছে জরাসন্ধ। জরাসন্ধ এই কবিতাটা আবার প্রকাশ হয়েছিল বিষ্ণু দে সম্পাদিত সাহিত্য পত্রিকা, মানে পত্রিকাটার নামই হচ্ছে সাহিত্য, বিষ্ণুদের সম্পাদিত সাহিত্য পত্রিকায়। প্রথম কবিতা প্রকাশ হলো বুদ্ধদেব বসুর সম্পাদিত কবিতা পত্রিকাতে। আর দ্বিতীয় কবিতা যেটা জরাসন্ধ, সেটা প্রকাশ হলো বিষ্ণুদের সম্পাদিত সাহিত্য নামক পত্রিকাতে। তারপরে মানে তার নিজের যে প্রতিভা, সেই গুণের স্বাক্ষর তিনি রেখেছিলেন সেই সময়ের একটা পত্রিকাতে, যেটা হচ্ছে কৃত্তিবাস। কৃত্তিবাস পত্রিকাতে তার বেশ কিছু কবিতা প্রকাশ পায়। মানে তার সৃষ্টি যেগুলো, সব সৃষ্টিগুলো কৃত্তিবাস পত্রিকা তার মানে সাক্ষী বহন করে। সেই সময়ের একটা উল্লেখযোগ্য পত্রিকা ছিল কৃত্তিবাস। তো তার জীবনে কি প্রভাব ফেলেছিল? তার জীবনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো তিনি হচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর একজন কবি। বুঝতে পারছো তাহলে সেখানে সেই একটা যুগ যন্ত্রণা কাজ করছে, পৃথিবীর যে সার্বিক যে জীবন যন্ত্রণা। তারপরে হচ্ছে তোমার তিনি স্বাধীনতা উত্তরকালেও বিরাজ করছেন। তার জন্মসাল বললাম 1933। স্বাধীনতার পরবর্তী যুগেও তিনি
ছিলেন, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যুগের একজন প্রতিনিধি। তাহলে দুটো জিনিস তিনি দেখতে পাচ্ছেন, একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কাল, যেটা সেই সময়ের পৃথিবী তথা ভারতের যে জীবন যন্ত্রণা আর স্বাধীনতারও যে পরাধীনতার জ্বালা, সেটাও তিনি দেখতে পাচ্ছেন। আর পরবর্তীকালে ভারত যখন স্বাধীন হয়ে গেল, স্বাধীন হয়ে যাওয়ার পরে মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা, ইচ্ছে যেগুলো ছিল, সেগুলো কিভাবে ভঙ্গ হলো, মানে রাজনৈতিক ক্রিয়াকলাপ যা কিছু হলো, তারপরে মানুষের আশাগুলো কিন্তু সব ভঙ্গ হয়ে গেল। সবাই ভেবেছিল ভারত স্বাধীন হলে ভালো কিছু হবে, তো সেই স্বপ্নসাদ যখন ভেঙে গেল, প্রবল হতাশা চলে এলো, সেই যুগ যন্ত্রণার কবি হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায়। সেই কৃত্তিবাস পত্রিকাতে তিনি একজন নৈরাশ্যবাদী ধ্যান ধারণা, তার মানে পাশ্চাত্য কবি দ্বারা প্রভাবিত যে বিষয়গুলো, সেগুলো তিনি লিখছেন এই পত্রিকাতেই বিভিন্ন ছদ্মনামে। তো তার মধ্যেই তার একটা ছদ্মনাম হচ্ছে রূপচাঁদ পক্ষী, মনে রাখবে, রূপচাঁদ পক্ষী। এটা এসেছিল, এই যে মাদ্রাসা পরীক্ষা দিলাম না, মাদ্রাসা পরীক্ষাতে এসেছিল। তিনি একটা উপন্যাস লিখেছেন, মানে একটা নয়, অনেক উপন্যাস লিখেছেন। তার প্রথম উপন্যাস যদি বলি, সেটা হচ্ছে কুয়োতলা, 1956 সালে প্রকাশ, কুয়োতলা, মনে রাখবে। আর এটি গ্রন্থাকারে প্রকাশ হয় 1961 সালে। তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে হে প্রেম হে নৈশব্দ, মনে রাখবে। তার প্রথম কবিতা বললাম জম, আর তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে হে প্রেম হে নৈশব্দ। এছাড়াও তার বেশ কিছু কাব্যগ্রন্থ রয়েছে, যেমন আছে দ্বিতীয় কাব্যগ্রন্থের যদি নাম বলি, ধর্মেও আছো জিরাফেও আছো, ধর্মেও আছো জিরাফেও আছো। তারপরে হচ্ছে সোনার মাছি খুন করেছি। নামগুলো দেখো একটু অড অড টাইপের, মনে থাকবে আমার যতদূর মনে হচ্ছে তোমাদের। হে প্রেম হে নৈশব্দ, এটা প্রথম কাব্যগ্রন্থ। তারপরে হচ্ছে ধর্মেও আছো জিরাফেও আছো। তারপর হচ্ছে সোনার মাছি খুন করেছি। তারপর হচ্ছে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। তারপরে কাব্যগ্রন্থ হচ্ছে পাড়ের কাঁথা মাটির বাড়ি। মধুসূদন দত্ত যেরকম একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন চতুর্দশপদী কবিতাবলী, সেরকম শক্তি চট্টোপাধ্যায়ও লিখেছেন চতুর্দশপদী কবিতাবলী। আরেকটা কাব্যগ্রন্থ হচ্ছে প্রভু নষ্ট হয়ে যায়। পরবর্তী কাব্যগ্রন্থ হচ্ছে সুখে আছি। তারপরে হচ্ছে মানুষ বড় কাঁদছে। একটা বেশ দারুণ নাম আছে, যেতে পারি কিন্তু কেন যাব, আমাকে জাগাও। দেখো নামগুলো কি সুন্দর, মানে একটু অন্য ভিন্ন স্বাদের, যে নামগুলো সচরাচর খুব একটা কাব্যগ্রন্থে দেখতে পাই না। মানে কাব্যগ্রন্থ বলতে আমরা দুটো শব্দে, একটা শব্দে দেখতে পাই, কিন্তু এনার ক্ষেত্রে কি হচ্ছে, তিনটে চারটা শব্দ তিনি ব্যবহার করছেন কাব্যগ্রন্থের ক্ষেত্রে। প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ, চারটি শব্দ আছে। তারপরে হচ্ছে তোমার এটাও চারটি শব্দ, পরবর্তী কাব্যগ্রন্থ ধর্মেও আছো জিরাফেও আছো। পরের কাব্যগ্রন্থ এটাও চারটে শব্দ আছে, দেখো সোনার মাছি খুন করেছি। তারপরে কাব্যগ্রন্থ সেটাতেও চারটে শব্দ আছে, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। তারপরেরটাও সেম, পাড়ের কাঁথা মাটির বাড়ি। ঠিক আছে, তো দেখো এমনি বেশিরভাগ ক্ষেত্রে তার কাব্যগ্রন্থে তিনটে চারটা পাঁচটা পর্যন্ত শব্দ আছে। যেতে পারি কিন্তু কেন যাব। যাই হোক, আশা করি মনে থাকবে এগুলো। তো তার কাব্য কবিতাগুলো বা কবিতাগুলো যদি দেখতে চাও, তো ওই মিলন সাগর যে ওয়েবসাইটটা বললাম না, ওখানে পেয়ে যাবে। সুধীন্দ্রনাথ, সরি, শক্তি চট্টোপাধ্যায় সার্চ করবে, দেখবে যেটা কবিতা তোমার দরকার হবে সেটা তুমি পেয়ে যাবে ওখানে। মানে যে কোনো কবিতা এমনি আন্দাজে কিছু কিছু ক্লিক করবে, দেখবে বেশ কিছু ভালো ভালো কবিতা কিন্তু তার রয়েছে। হ্যাঁ, তো তার কাব্য কবিতার যদি বিষয়গুলোকে আলোচনা করি, যেমন হচ্ছে পিছু টান, পিছু টান জীবনকে মানে টানে, নৈরাশ্য, একটা অরাজকতার জীবন তিনি দেখছেন। কিন্তু
সেই জীবনকে বাধা দিচ্ছে পিছুটান, সেটা যে বন্ধনটা, সেই বন্ধন ছেড়ে এগিয়ে চলতে হবে, এগিয়ে চলাই হচ্ছে জীবন বা আমাদের জীবনের লক্ষ্য, সেই গতিকে নিয়ে চলতে হবে। এই ধরনের বিষয় নিয়েও তিনি কবিতা লিখেছেন। যেমন যেতে যেতে, কবিতাটার নামই হচ্ছে যেতে যেতে। যেতে যেতে এক একবার পিছনে ফিরে তাকায়, আর তখনই চাবুক, তখনই ছেড়ে যাওয়ার সব আগুন লাগলে পোশাক যেভাবে ছাড়ে তেমনভাবে ছেড়ে যাওয়া সব, হয়তো তুমি কোনোদিন আর ফিরে আসবে না, শুধু যাওয়া। এইভাবে কবিতাগুলোতে মানে কোনো অন্তমিল নেই, বা তোমার কোনো একটা ছন্দ যদি বলি যে মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ততে নিয়ে আসবো, সেরকম খুব একটা হবে না। তবে যদি লয়টা ধরি, তো কবিতাগুলো অক্ষরবৃত্ত ছন্দেই বলতে পারি, এগুলো অক্ষরবৃত্ত ছন্দে লেখা। মানে এক একটা স্তবক, টোটাল একটা স্তবকে একটা ভাব আসছে। মানে যেগুলো কল্লোল গোষ্ঠীদের কবিতা, সেগুলো বেশিরভাগই মাত্রাবৃত্ত আর অক্ষরবৃত্ততে, স্বরবৃত্ত যুগ তখন আর নেই। ছন্দ আশা করি জানো তোমরা। শক্তি চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতা হচ্ছে, মানে কাব্যগ্রন্থেরই অন্তর্গত, নাম কবিতা যেতে পারি কিন্তু কেন যাব, 1982 সালে প্রকাশ। 1982 সালের কাব্যগ্রন্থ যেতে পারি কিন্তু কেন যাব, এটার নাম কবিতা যেটা, যেতে পারি কিন্তু কেন যাব। এখানে রয়েছে সেই ঘর ছাড়া মানুষদের একটা জীবনযাত্রা কী ধরনের, কোনো কিছু একটা অন্যদিকের একটা আকর্ষণ, তার প্রতি একটা অনুরাগ, তো তারপরে আবার নিজের জীবন, নিজের বাড়ি ঘরের প্রতি একটা আকর্ষণ, এই দুটো জিনিসের যে দ্বন্দ্ব, টানাপোড়েন, সেই সব বিষয়গুলো, অর্থাৎ জীবনের যে জটিলতা, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার সংগ্রাম, আবার পিছনে ফেরার যে প্রবণতা, সব কিছু নিয়ে সেই জীবনের সব জটিলতা, সব ভ্রান্তি, সব অবুঝ ইচ্ছা, যা কিছু আছে সব কিছুকে নিয়ে তার কাব্যগ্রন্থ হচ্ছে যেতে পারি কিন্তু কেন যাব। আর এই কাব্যগ্রন্থেরই একটা কবিতা হচ্ছে যেতে পারি কিন্তু কেন যাব। যেমন কবি বলছেন, যেতে পারি যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব। এইভাবে মানে সাধারণ সহজ সরল কথাগুলো, কিন্তু তার মধ্য দিয়ে অনেকটাই মানে বড় বড় ভাব কিন্তু প্রকাশ পাচ্ছে। শেষ জীবনে যখন কবি আসছেন, বয়স যখন প্রৌঢ়ত্বে চলে এসেছেন, তখন তার মনে হচ্ছে যে নিজের সংসার জীবনকে বরণ করাটাই হচ্ছে শ্রেয়। তার জন্য তিনি শেষ জীবনে দ্বিধাহীনভাবে নিজের সংসার সম্পর্কে বা সেই সম্পর্কেই গুণগান করছেন। তিনি বলছেন, সন্তানের মুখ ধরে একটি চুমু খাবো। তো এই কবিতাতেই বোঝা যাচ্ছে যে একটা আক্ষেপের সুর রয়েছে, নিজের মানে সন্তান, একটা নিজের পরিবারের প্রতি ভালোবাসা রয়েছে, এমনকি তার প্রেমিক, তার স্ত্রীর প্রতিও ভালোবাসা প্রকাশ পাচ্ছে, তার আক্ষেপের সুর প্রকাশ পাচ্ছে বিভিন্ন কবিতা। যেমন তিনি একটা কবিতাতে বলছেন, কখনো তোমার করে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। তারপর সাধারণ মানুষ, তাদের জনজীবন, এটা তো লিখবেন, এই এই জিনিস নিয়ে তো কবিতা লিখতেই হবে, কারণ তিনি সেই বিশ্বযুদ্ধোত্তর পরবর্তী বা স্বাধীনতার পরবর্তী যুগের একজন কবি। তিনি বলছেন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও, তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। দেখো কবিতার বিষয়ে শব্দগুলো দেখো, সাধু এবং চলিত দুটোরই কিন্তু মিশ্রণ আছে। এই ধরনের কবিগণের মধ্যে কিন্তু অবাধ বিচরণ ছিল ওই শব্দ নিয়ে, কখনো সাধু ব্যবহার করতেন, কখনো চলিত ব্যবহার করতেন, যেটাকে গুরুচণ্ডালী বলা হতো। জীবনানন্দ দাশ, তার কবিতা তো দেখবে চলিত ভাষা, হঠাৎ করে পরের লাইনে সাধু ভাষা চলে এসেছে, তার বলছে না, তাহার বলছে। তো এটাও মানে এটাকে দোষও বলা যায়, আবার গুণও বলা যায়। এটা শক্তি চট্টোপাধ্যায়ের কাব্য কবিতাতেও আমরা দেখতে পাচ্ছি, যেটা জীবনানন্দ দাশের কাব্য কবিতাতেও এর পূর্বে ছিল। যাই হোক, শক্তি চট্টোপাধ্যায়েরও এই এই যে কাব্য কবিতার বিষয়গুলো রয়েছে না, কবি কৃতিত্ব, এগুলোর ক্ষেত্রে কি করতে হবে জানো, এমনি তো প্রেক্ষাপটটা জেনে নেবে, কবির সময়কালটা, কোন সময়ে তিনি অবতীর্ণ হচ্ছেন। যেমন শক্তি চট্টোপাধ্যায়ের কি বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর স্বাধীনতার পরেও তার কিন্তু সময়কাল ছিল, তাহলে দুটো পটভূমি তিনি
লিখছেন বিষয় তার কবিতাতে এগুলো আছে, এটা তো জানতে পারছো। তারপরে দু একটা কবিতা নেবে যে কবিতাগুলো তোমার মনে থাকবে। দু একটা কবিতা পড়ে নিলে সার্চ করে, তাহলে কি হলো না, তোমাকে আর ভাবতে হলো না আমার নোটটাই পড়তে হবে এমন কোনো মানে নেই, ওটা জাস্ট সাপোর্টের জন্য। বাট যদি না খাটতে যাও তাহলে ওটা পড়বে, আর যদি মনে হয় যে না একটু ভালোভাবে জেনে নিজের মতো করে লিখবো, তাহলে দু একটা কবিতা পড়ে নেবে, যে কোনো কবির ক্ষেত্রেই। অমিয় চক্রবর্তী তোমাদের কোয়েশ্চেন সেটে ছিল? আমি যে কোয়েশ্চেন সেটটা দিয়েছি পিজিবিজি ওয়ানে। স্যার দেখতে হবে একটুখানি। পিজিবিজি থ্রিতে মনে হয় আছে। হ্যাঁ, পিজিবিজি থ্রিতে রয়েছে ইতিহাস কবিতাটা। হুম, ইতিহাস। তখন মনে হয় অমিয় চক্রবর্তী সম্পর্কে আলোচনা করেছিলাম, কবিতাটা হয়ে গেছে না? হয়ে গেছে, আবার ভুলেও গেছি স্যার। ইতিহাস কবিতার বিষয়টা কি ছিল বলতে পারবে কেউ? পড়াই হয়নি। ইতিহাস। ভেঙে কলকারখানা তৈরি হচ্ছে। হ্যাঁ, একটা গ্রামের দৃশ্য আছে, সেই এসে নিয়ে রুটি খেলো, মানুষ দুজন গল্প করছে, ঘোড়া নিয়ে আসছে, কিছুদিন পরে জানা যাচ্ছে যে এখানে শহর হবে, গ্রামটা উঠে যাচ্ছে। ওই ইতিহাস, ওটা নিয়ে ইতিহাস। আসলে নামটার সঙ্গে অতটা মিল পাচ্ছি না বিষয়টা, তার জন্য হয়তো ভুলে গেছো। হ্যাঁ, ওখানেও তোমার কবি জীবন সম্পর্কে মনে হয় আলোচনা করেছিলাম প্রথমে পড়ানোর আগে। তো অমিয় চক্রবর্তীও পড়বে। অমিয় চক্রবর্তী জন্মসাল হচ্ছে 1901। 1901 মানে জীবনানন্দ আর নজরুলের থেকে 2 বছরের ছোট ছিলেন। আচ্ছা বেশ, এটা তোমাদের আমি বিজি বিজি ওয়ানের একটা কোশ্চেন সেট দেবো, ওটা সময় পাইনি তার জন্য রেডি করতে পারিনি। তোমাদের যে কোশ্চেন সেটটা আছে তার সঙ্গে অতিরিক্ত কি কি পড়ানো হয়েছে বা সেই কোশ্চেনগুলো তোমাদের দেওয়া হবে। আসলে কতটা পড়িয়েছি এক্সট্রা সেটা আমার মনে পড়ছে না, কারণ তোমাদের কোশ্চেন সেটটা তো শেষ হয়ে গেছে। কিন্তু সেটা ছাড়া অনেক কোশ্চেন এক্সট্রা দিয়েছি, কোনগুলো দিয়েছি কোনগুলো বাকি আছে সেগুলো একটু দেখতে হবে, তো দেখে তোমাদের আমি জানিয়ে দেবো। স্যার বলছি সেই জয়যজ্ঞ হয়নি, গীত গোবিন্দ। আচ্ছা, ওটার প্রশ্ন উত্তরটা দিইনি না? হ্যাঁ, ওটা হয়নি। ঠিক আছে, হচ্ছে পাঠিয়ে দেবো গীত তাহলে। গোবিন্দ দুটো হয়নি, গীত গোবিন্দ আরেকটা দেখতে হবে মনে হয়। আচ্ছা, একটু গ্রুপে লিখে দাও তো, তাহলে আমি মনে থাকবে আজকে রাত্রি, তাহলে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। কোনো কিছু যদি প্রশ্ন উত্তর না থাকে তো আমাকে গ্রুপে বা আমাকে পার্সোনালি মেসেজ করে দেবে, তখন পাঠিয়ে দেবো।